নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরাজি শিক্ষক। তো বর্তমানে আমি আছি বহরমপুর আধারঘাট নাথপাড়ায় কৌশিক ঘোষের বাড়িতে। তো যারা সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, যারা একটু ফলাফলের দিকে নজর রাখছেন বা একটু মেধা তালিকা দেখছেন আর কি, তাদের কাছে কৌশিকের নামটা হয়তো একটু চেনা মনে হবে আর কি। কারণ কৌশিক ঘোষ এবছর 489 নম্বর পেয়ে মুর্শিদাবাদ জেলায় প্রথম স্থান অধিকার করেছে এককভাবে, এবং রাজ্যে তার স্থান হচ্ছে মেধা তালিকায় অষ্টম, তাই তো? অষ্টম, পশ্চিমবঙ্গে যে মেধা তালিকা বেরিয়েছে অষ্টম, এবং মুর্শিদাবাদ জেলায়ও প্রথম। এবং কৌশিক আর্টসের ছাত্র আর কি। তার স্কুলের নাম হচ্ছে গোয়ালজান রিফিউজি হাই স্কুল। তো কৌশিকের প্রাপ্ত নম্বরের মার্কশিট আজকেই মার্কশিট দিয়েছে আর কি স্কুল থেকে আর কি। তো মার্কশিট আমার কাছে আছে, আমি তো কৌশিকের মুখ থেকে শুনে নেবো যে ওর কোন সাবজেক্টে কত পেয়েছে। তো কৌশিক, তুমি বলো কোন সাবজেক্টে কত পেয়েছো আর কি। আমি বাংলায় পেয়েছি 96, ইংলিশে 84, আর পলিটিক্যাল সায়েন্সে 97, জিওগ্রাফি অ্যান্ড সংস্কৃতিতে 98, আর ফিলোসফিতে পেয়েছি 100। ফুল মার্কস পেয়েছি। তো তোমার, আমি ইংরেজি শিক্ষক হিসেবে বলতো ইংরেজি নম্বরটা 84 হয়েছে, নিশ্চয়ই তোমার অপ্রত্যাশিত আর কি। হ্যাঁ, তুমি কত আশা করেছিলে? আমি 98 মিনিমাম এক্সপেক্ট করেছিলাম, তো সেখান থেকে অনেকটাই নাম্বার কমে গিয়েছে। আর এরটিকে আমি নিশ্চয়ই চ্যালেঞ্জ জানাবো, সেটি আমি দেখছি। তুমি ভেবেছো আর কি যে আমার যেহেতু পরীক্ষাটা, তুমি টেস্টে ইংরেজিতে কত পেয়েছিলে? টেস্টে ইংলিশে পেয়েছিলাম আমি 96। তাহলে তোমার ইংলিশের প্রিপারেশন ভালো ছিল, এবং ইংরাজির নম্বরটা যেহেতু পার্ট কোশ্চেন হয় আর কি, তো সেই জন্য নম্বরটা কিন্তু প্রচুর ওঠে। শুধু রাইটিং এ যদি নম্বর 1-2 কাটলে, বাকি আনসিন, গ্রামার, এমসিকিউ বা এসএকিউ অত এবং বড় প্রশ্ন, সেটা পার্ট কোশ্চেন, এই নম্বরটা কিন্তু ওঠে ওর নম্বর। আমিও মার্কশিট প্রথমে দেখার পর নম্বরটা সব সাবজেক্ট এরকম নম্বর, ইংরাজি নম্বর 84 দেখে আমার একটু মানে অবাক লাগলো যে মেধা তালিকায় থাকে তার ইংরেজি নম্বরটা। তো আশা করি যদি ওর কনফিডেন্স থাকে তাহলে ও করবে আর চ্যালেঞ্জ জানাবে, তারপরে সে পরে জানা যাবে যে আসল খাতাটায় ও কী ভুল করেছে, না কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা, সেটা জানা যাবে আর কি। তো কৌশিক, তুমি মাধ্যমিকে তুমি কত পেয়েছিলে? মাধ্যমিকে আমি 550 পেয়েছিলাম। দিয়ে তুমি কি আর্টস নিয়েছিলে? আর্টস নিয়েছিলাম। তো তখন কি তুমি যখন মাধ্যমিকে আর্টস নিলে আর কি, তখন কি তুমি ভেবেছিলে যে উচ্চ মাধ্যমিকে এরকম একটা তোমার এত ভালো রেজাল্ট হবে যে মেধা তালিকায় থাকবে? না, উচ্চ মাধ্যমিকে ভেবেছিলাম যে ভালো করে পড়বো, কিন্তু ভালো করে পড়ার ফল যে এত ভালো হবে সেটা আমি এক্সপেক্ট করিনি। দেখো, মেধা তালিকায় সবার স্থান হয়ও না আর কি। প্রথম 10-এ একটা লিস্ট বের হয়, সেখানে খবর হয়, এবং জেলায় প্রথম মানে সায়েন্সের অনেক স্টুডেন্ট ছিল, অনেক ভালো স্টুডেন্ট তোমাদের ছিল। তুমি ধরো 550 পেয়েছিলে, তাই তো? সেটা ধরো 600ও না। সেই জায়গায় দাঁড়িয়ে 2 বছরের মধ্যে তুমি নিশ্চয়ই খুব ভালো করে, তার ফলে তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তুমি জেলায় প্রথম। এত বড় একটা মুর্শিদাবাদ জেলা, প্রচুর স্টুডেন্ট, তার মধ্যে তুমি প্রথম। এটা বিশাল কৃতিত্বের ব্যাপার কিন্তু, যদি একটু কেউ ভাবে ডিপলি যে এত বড় জেলা, প্রচুর পপুলেশন, প্রচুর ছাত্র, প্রচুর স্কুল, এতগুলো স্কুলের মধ্যে থেকে টপকে তুমি এত ভালো রেজাল্ট করেছো, তার জন্য অনেক অভিনন্দন। আর তুমি কেমন করে পড়তে আর কি, বা তোমার প্রিপারেশনটা কেমন ছিল যদি বলো একটুখানি? প্রিপারেশন স্টার্টিং এ খুবই বেসিক এটা কি 11 তুমি কি 11 থেকে শুরু করেছিলে, না 11 থেকে আমি খুব একটা স্টার্ট করিনি। 11 এ বেসিক ছিল, 11 এ যেরকম ছিল সেরকম, খুব একটা বেশি এফর্ট দিইনি 11 এ। 12 থেকে একটু বেশি এফর্ট দিতে স্টার্ট করেছি। আমি স্টার্টিং এ খুবই বেসিক পড়তাম। আমার টিচাররা, স্কুল টিচাররা, টিউশন টিচাররা যা বলতেন, যা পড়া দিতেন, সেগুলোকে আমি কমপ্লিট করতাম। রোজকার কাজ তুমি করতে, যাতে আমি টেস্টের পরে বারবার রিভাইজ করতে পারি, ওটা ছিল আমার মেন লক্ষ্য। সেই জন্য আমি রোজকার পড়াটা করে নিতাম। তারপর টেস্টের পর থেকে আমি রিভাইজ করার জন্য অনেকটা সময় দিতাম, প্রায় 10 থেকে 12 ঘন্টা প্রায় সময় দিতাম। আর প্র্যাকটিস কি তুমি কি পুরো সেট প্র্যাকটিস করতে, ধরো কোনো সাবজেক্ট ওয়াইজ কোনো সেট প্র্যাকটিস করতে? বাংলার পরীক্ষা দিলে ইংলিশ এরকম সাবজেক্ট ওয়াইজ সেট আমি টেস্ট পেপার বেরোনোর পর থেকে স্টার্ট করেছি, তার আগে করিনি। আমি টেস্ট পেপার বেরোনোর পর থেকে টেস্ট পেপার করেছি। তারপর রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রা করেছি, আরো অন্য কয়েকটা বই করেছি। বাচ্চা যে বইগুলো হয় তুমি মোটামুটি প্র্যাকটিস করেছো আর কি, ঘড়ি ধরে 3 ঘন্টা ধরে এরকম প্র্যাকটিস করেছো। তো টেস্টে তুমি, উচ্চ মাধ্যমিকের টেস্টে তুমি কত পেয়েছিলে? উচ্চ মাধ্যমিকের টেস্টে আমি প্রজেক্টের নম্বর ধরে প্রায় 463 পেয়েছিলাম বোধহয়। 460, তার থেকে নম্বরটা অনেকটাই বেশি। ইংরেজি নম্বরটা হলে হয়তো 9 ঘরে থেকে যেত আর কি। তো তোমার স্কুলের যারা হেডমাস্টার মশাই বা যারা যিনি আছেন এইচএম আর কি, বা অন্যান্য শিক্ষক নিশ্চয়ই খুব খুশি। তোমার কি এই ফলাফলটা কি প্রত্যাশিত না অপ্রত্যাশিত ছিল আর কি? ওনারা প্রত্যাশা করেছিলেন, ওনারা নিজেই বলেছেন যে ভালো রেজাল্ট হবে, কিন্তু এতটা ভালো হবে ওনারাও এক্সপেক্ট করেন না। জেলার মধ্যে প্রথমবার রাজ্যের মেধা তালিকায় অষ্টম স্থানে থাকবে আশা করেন আর কি। তো এটা আমার বলার বক্তব্য যে তুমি কি নিজের ইচ্ছায় সায়েন্স আর্টস নিয়েছিলে? হ্যাঁ, আমি নিজের ইচ্ছায় আর্টস তো নিয়েছিলাম। তোমার কি কোনো মনের মধ্যে কোথাও জাগেনি যে আমি সায়েন্স নিয়ে পড়বো, এরকম কোনো? না, তোমার কেন তুমি আর্টস নিলে, এটা একটু জানার প্রশ্ন আর কি। কারণ এই জায়গায় অনেকে দ্বিধাবোধ করে, এই যে রেজাল্ট বেরোলো মাধ্যমিকের, সায়েন্স নেবো না আর্টস নেবো,
একটা মনে হয় দ্বন্দ্ব কাজ করে যে তুমি কি ভেবে আর্টস নিয়েছিলে? আমার ভিশন একদম ক্লিয়ার ছিল, আমি সায়েন্স নিশ্চয়ই আপনি যেটা বললেন অনেকে ভাবে, আমিও ভেবেছিলাম তখন অনেকটা কারণ ভেবেছিলাম। এইভাবে যে সায়েন্সের অনেক দিক আছে, হ্যাঁ স্কোপটা আমার কি কমে যাচ্ছে না ওই ভাবনা থেকে অনেকে সায়েন্স নেয় হয়তো আর কি। কিন্তু যাদের লক্ষ্য স্থির তাদের জন্য একটা স্কোপই যথেষ্ট। তো তোমার কিরকম লক্ষ্য স্থির ছিল এটা জানতে চাচ্ছি। আমার কম্পিটিটিভ এক্সামস এর দিকে আমি ট্রাই করবো ভেবেছিলাম, সেখানে সায়েন্স আর্টস আমি যেদিকে যাবো সেখানে সায়েন্স আর্টস খুব একটা ম্যাটার করে না, তো আমি ভাবলাম আর্টস নিয়ে পড়ি, খুব একটা ম্যাটার করবে না, আর্টস নিয়ে পড়াটা ভালো হবে। তোমার পরবর্তীকালে কম্পিটিটিভ কোন এক্সাম দেবো, মানে সিভিল সার্ভিসের দিকে লক্ষ্য আছে নাকি? সিভিল সার্ভিসের দিকে লক্ষ্য রয়েছে। তো তুমি তো জানো ইউপিএসসি পরীক্ষা খুব টাফ হয়। হ্যাঁ মানে এবারই আমি তোমাকে একটা তথ্য জানাই, 2023-এ যে ইউপিএসসি রেজাল্ট বেরিয়েছে তাতে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 15 জন পেয়েছে আর কি, সেটা সংখ্যাটা অনেকটা কম কিন্তু, বা বিসিএস এর প্রচুর লেবার দিতে হয়, তুমি তার জন্য প্রস্তুত আর কি? নিশ্চয়ই মন থেকে একদম প্রস্তুত, একদম, মানে তোমার যে লক্ষ্যটা বলছো ওটাই লক্ষ্য, যে তুমি যে কোনো সিভিল সার্ভিসে ইউপিএসসি হতে পারে বা ডব্লিউবিসিএস হতে পারে, তুমি ওই জন্য রেডি করছো। তুমি এবার তুমি কি নিয়ে ভর্তি হবে তাহলে, সেই দিকে তাকিয়ে কি নিয়ে ভর্তি ভাবছো? আমার তোমাদের গ্রাজুয়েশন করতেই হবে আর কি। হ্যাঁ অবশ্যই, আমার ইংলিশ নিয়ে পড়তে চাইছিলাম আমি, তো ইংলিশের নম্বরটা আপাতত তো কমে গেছে কিন্তু ওটা নিশ্চয়ই আশা করি বাড়বে, তো ইংলিশ নিয়ে পড়তে যাও। তো বহরমপুরে কোনো কলেজে ভেবেছো না কলকাতা দিকে যাবে ভাবছো? এখনো সেটা নির্ধারিত নয়, কারণ অনেক সময় তাদের এন্ট্রান্স হয় বা নম্বরের বেসিসে অনেক সময় ভর্তি নেয় আর কি, তো সেরকম কি ভেবেছো, বাড়ি থেকে করবে না এরকম কোনো এটা প্ল্যানিং আছে, বাড়িতে করবে না বাড়ি চলে যাবে এরকম প্ল্যানিং ভাবছো কিছু? এখনো ঠিক করিনি, কিন্তু এখন মাথায় রয়েছে যে বাইরেও যেতে পারি কলকাতার দিকে। ওখানে গেলে কি তুমি ওই যে চাকরির পরীক্ষার কোচিং আছে, যদি বহরমপুরে কিন্তু বেশ ভালো ব্যবস্থা আছে, কিন্তু সেটা বহরমপুর কলকাতায় গেলে তুমি বহরমপুর থেকে আরেকটু হয়তো বেটার অপশন পাবে আর কি, কারণ ওখানে অনেক রকম বিভিন্ন রকম কম্পিটিটিভ স্যার তুমি পাবে বা পরিবেশ পাবে, একটা এনভায়রনমেন্ট যেটা ওখানে পাবে, সেখানে হয়তো এখানে অতটা হয়তো তুমি পাবে না আর কি। আমি তোমাকে একটা পরামর্শ দেবো, তুমি যেহেতু তুমি এটাই তুমি গ্র্যাজুয়েশন তুমি যাই নাও না কোনো, তাতে কোনো বিশাল এফোর্ট লাগে না, আমি আমার কথা থেকে বলছি তুমি মানে ইংলিশ অনার্সের পাশাপাশি 3 বছর তুমি ওই ইংলিশ অনার্সে ফোকাস না দিয়ে তুমি যদি ওই কম্পিটিটিভ যে সিলেবাস তুমি সেটা যদি 25% তুমি করে রাখতে পারো, তাহলে তুমি কিন্তু অনেকটা এগিয়ে গেলে। অনেকে কি ভুলটা করে যে ইংলিশ অনার্স কমপ্লিট করার পর তারা মাঠে নামে, আর তুমি যদি 25-30 তুমি যদি একটু জিকে হোক যে সিলেবাসটা আছে রপ্ত করতে পারো, তাহলে তুমি কিন্তু অনেকটা এগিয়ে গেলে ওনার থেকে। এটা আমি তোমাকে পরামর্শ দেবো, যেহেতু এটা লক্ষ্য ভাবছো এটা ভেবে দেখো আর কি। আচ্ছা, আর তোমার গৃহশিক্ষক কজন ছিল? গৃহশিক্ষক আমার প্রত্যেকটা সাবজেক্টে একজন করে ছিল আর কি। আর তুমি মেইনলি যেটা জানতে চাচ্ছি, তুমি যে টেক্সট বইগুলো খুঁটিয়ে পড়তে বাংলা ইংরেজির ক্ষেত্রে? হ্যাঁ, টেক্সট বই বাংলা ইংরেজির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, কারণ এমসিকিউ এসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট ওগুলো, টেক্সট বইটা খুঁটিয়ে পড়াটা খুব একদম লাইন বাই লাইন ধরে খুঁটিয়ে পড়তে। হ্যাঁ, নয়তো শর্ট প্রশ্ন করা খুবই টাফ হয়ে যায়। এবার তুমি যে ভূগোলে 98 পেয়েছো, ভূগোলের জন্য কেমন প্রিপারেশন নিয়েছিলে? ভূগোলের জন্য সম্পূর্ণ গাইড করেছেন আমার গৃহশিক্ষক এবং স্কুলের টিচার, ওনাদের পরামর্শ যা ছিল সব মেনে, তুমি ওদের কথা মেনে চলেছো, যেরকম বলে তুমি মেনে চলেছো বাধ্য একদম, কারণ তার অভিজ্ঞ আর কি। আচ্ছা, যেমন ফিলোসফি তুমি 100 পেয়েছো, ফিলোসফি কি এর মধ্যে তোমার কোনটা ফেভারিট সাবজেক্ট? এর মধ্যে আমার ফেভারিট সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স এন্ড ফিলোসফি। এবং তুমি আরেকটা কথা বলি, তুমি পল সায়েন্স নিয়েছো, এটা তোমার কাজে লাগবে, কিন্তু পলিটিক্যাল সায়েন্স তোমার চাকরির পরীক্ষা পর কাজে লাগবে। তোমার একটা সাবজেক্ট মিসিং ছিল, এটা হিস্ট্রি, হিস্ট্রিটা নিলে আরেকটু হয়তো বেটার হতো, কোনো অসুবিধা নেই। বা তোমার সংস্কৃত তোমার কি ভালো লাগতো? সংস্কৃত নিয়েছিলে? হ্যাঁ, সংস্কৃত ভালো লাগতো আর কি। আচ্ছা, এইবার তোমার হচ্ছে যে ভূগোলে কি তুমি যখন লিখেছিলে, ভূগোলে কি ছবি তো মাস্ট ছিল? ছবি মাস্ট, যে কটা আমাদের স্যার সম্পূর্ণ গাইড করেই দিয়েছিলেন, এমনকি যে প্রশ্নগুলোতে ছবি নাও চাইবে সেগুলোতেও দেওয়ার চেষ্টা করতে, সেগুলো দিয়েছিলাম আমি। দিয়েছিলে আর কি। আচ্ছা, এবার তোমার স্কুলের নাম কি বললাম? আমি তো বললাম তোমাকে, তুমি একটু আমার মুখে শুনি তোমার স্কুলের নাম। আমার স্কুলের নাম গোয়ালজান রিফিউজি হাই স্কুল। তো সেই স্কুলের আমার মনে হয় রেজাল্ট, এরকম রেজাল্ট প্রথম নাকি? না এরকম রেজাল্ট এর আগে হয়েছে? ভালো রেজাল্ট হয়েছে, কিন্তু মেধা তালিকায়, আমি এটাই বলছি, তোমাদের স্কুল হয়তো প্রথম মেধা তালিকায় আসলো আর কি, এবং জেলাতে প্রথম এটা হতো, প্রথম স্কুল, মানে স্কুলের একটু সম্মান বাড়লো। স্কুল তোমাকে কিভাবে হেল্প করেছে আর কি? স্কুল সম্পূর্ণরূপে হেল্প করেছেন, বিশেষ করে টিচার্সরা সবাই, এমনকি পরীক্ষার দিনেও তাদেরকে রাতে আমি ফোন করতাম যে এখানে ডাউট থাকতো বা কোনো একটা প্রবলেম হলে, তারা সবসময় হেল্প করেছে, তারা সবসময় ফোন তুলেছেন, সব নিঃস্বার্থভাবে হেল্প করেছেন আর কি। তো তুমি একদম 5 থেকে স্কুলে পড়ছো? না, আমি ক্লাস 11-এ ভর্তি হয়েছি। 11-এ ভর্তি। তুমি মাধ্যমিকে কোন স্কুল ছিলে? মাধ্যমিকে আমি আগে এই জিটিআই পড়তাম। জিটিআই পড়তে। তো আমি একটাই বলবো যে স্কুলেও কিন্তু নিয়মিত পড়াশোনা হয়, এবং স্কুলের শিক্ষকরাও কিন্তু যদি কেউ দেখে ভালো রেজাল্ট করে তাহলে কিন্তু সেও কিন্তু হেল্প করে, এটাই কথা আর কি। তো সেজন্য তুমি স্কুলে কেমন যেতে আর কি? স্কুলে আমি যেতাম, যেতাম সপ্তাহে প্রায় 4 দিন মতো তো নিশ্চয়ই যেতাম স্কুলে গেছে আর কি। আচ্ছা, তোমার স্কুল কি বাড়ির কাছে স্কুল? হ্যাঁ, কাছে, বেশি দূর না, কাছে স্কুল আর কি। আচ্ছা, এবার তুমি স্কুলের থেকে এসে তোমার এই যে পড়াশোনার বাইরে কোনো শখ টক আছে তোমার, কোনো হবি বা এরকম কিছু আছে? কি করতে ভালো লাগে তোমার? আমার তো ক্রিকেট খেলতে খুবই ভালো। ক্রিকেট খেলতে খুব ভালো। খেলো তুমি ক্রিকেট? হ্যাঁ।
তাহলে তুমি নিশ্চয়ই তুমি আইপিএল দেখছো বা বিশ্বকাপ ক্রিকেট দেখেছো। হ্যাঁ তো ভারত যে হেরে গেল তখন তোমার কেমন লেগেছিল? আমরা সবাই খারাপ লেগেছিল আর কি। তো এবার আবার টি-20 ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে আর কি। তো সেখানে আমরা আশাবাদী যদি কিছু একটা ভালো কিছু হয় আর কি। তো তোমার ফেভারিট প্লেয়ার কে? ফেভারিট প্লেয়ার এমএস ধোনি। রিটায়ার করে গেছে। আর বর্তমানে বিরাট কোহলি কেমন লাগে? হ্যাঁ, সবারই মতো আমারও ভালো লাগে আর কি। আর ফুটবলের কোনো ইন্টারেস্ট আছে নাকি? ফুটবল মাঝে মাঝে দেখা হয়। তো আইপিএল গেছো দেখতে? আইপিএল দেখার সৌভাগ্য হয়েছে? মাঠে গিয়ে হয়নি? ইডেনেও সেরকম? কলকাতায় থাকলে সৌভাগ্য আরো হবে আর কি, হয়তো সুযোগ পাবে আর কি। তো ক্রিকেটের বাইরে অন্য কোনো খেলা বা অন্য কোনো ইন্টারেস্ট, ছবি আঁকা, গান করা বা এরকম কোনো লেখালেখি কোনো আছে, ব্যাপার আছে? না, সেরকম কোনো ইন্টারেস্ট নেই। আর সাহিত্য পড়ার কোনো অভ্যাস তোমার আছে? ইংরেজি অনার্স নিয়ে পড়বে ভাবছো আর কি, সাহিত্যই তোমাকে পড়তে হবে পরবর্তী সময়টা। ক্লাস 12 এ নিশ্চয়ই অনেকটা কমে গেছে, যেহেতু সিলেবাসের বইগুলো পড়তে হয়েছে। আগে একটু আধটু করতাম, এখন আরো অবশ্যই বাড়াতে হবে। তোমার স্ট্রং রুটস কেমন লেগেছে? স্ট্রং রুটসটা পড়ে নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগেছে স্ট্রং রুটস থেকে? তুমি ওর যে লাইনগুলো ছিল আব্দুল কামির অনেক অনুপ্রাণিত হয়েছে তুমি? আর 3 কোশ্চেনের যে 3টে কোশ্চেনের উত্তর, আমি ইংলিশ স্যার বলে বলছি আর কি, সেই 3টে কোশ্চেন যে উত্তর, তোমার কি মনে হয় জীবনের সঙ্গে অনেকটা সামঞ্জস্যপূর্ণ? একদম, ওটা রিয়েলিটির সঙ্গে একদম সামঞ্জস্যপূর্ণ। যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং গুরুত্বপূর্ণ কাজ, বর্তমান সময় আর কি, যে ফোকাস দেওয়া। তো তুমি যখন পড়তে বসতে আর কি, তুমি তো 100% ফোকাস দিয়ে তুমি কতটা, মানে ধরো মোবাইল থাকে আমাদের এখন বড় একটা ডিস্ট্রাকশন, টিভি, তোমার বাড়িতে কি টিভি মোবাইলে কোনো নেশা তোমার ছিল নাকি? মোবাইলের নেশা বলতে নয়, কিন্তু মোবাইল প্রত্যেকের তো একটু না একটু দরকার তো পড়েই। তো সেটা একটু আধটু অ্যাডিকশন সবারই থাকে, আমারও সেই ছিল। কিন্তু ওটা ওভারকাম করার জন্য আমি অনেক স্টেপস নিয়েছিলাম, যেরকম অন্য ঘরে রেখে পড়তাম বা নোটিফিকেশন অফ করে দিতাম। হ্যাঁ, এগুলো অনেকে করে, অফ করে দিল, অন্য ঘরে রেখে পড়ার সময় অন্য ঘরে রেখে দিলাম, আবার এরকম আর কি। হ্যাঁ, সেটাই। আর তোমার হচ্ছে যে কোনো সোশ্যাল মিডিয়া কোনো অ্যাকাউন্টটা কোনো আছে নাকি? না, সেরকম কোনো নেশা তোমার ছিল না? টিভি দেখা নেশা সেরকম? খেলা দেখা যেটুকু মানুষ দেখে আর কি, সেটুকু তো মানুষের রিফ্রেশমেন্ট, খেলা দেখতে ভালো যেহেতু বাসো আর কি। আর মোবাইলে গেম খেলা বা এই জাতীয় কোনো ব্যাপার ছিল না আর কি? মোবাইল ছিল না। দেখো, মোবাইলটা যদি তুমি কাজে লাগাও, তোমার তো ইউটিউবে থেকে অনেক ভালো ভালো শিক্ষামূলক ব্যাপারও তো আছে, এটাও তো অনেক মানুষ কাজে লাগাতে পারে আর কি। ইউটিউবে অনেক শিক্ষামূলক চ্যানেলও আছে। সেরকম তোমাকে হেল্প করেছে পড়ার সময়? হ্যাঁ, অনেকটা হেল্প করেছে। তাদেরকে ফলো করতাম মাঝে মাঝে, যেগুলো ডাউট হতো সেগুলো থেকে অনেকটা সলভ হয়েছে আর কি। আচ্ছা, এটা পড়াশোনা গেল। এবার বাড়িতে তোমার কে কে আছেন? বাড়িতে আমার রয়েছেন আমার মা, বাবা আর আমার দিদা রয়েছেন। তো মা কি করেন? মা এখন হাউসওয়াইফ, আর বাবা এখন টেলর, দর্জির কাজ করে। তো তুমি ধরো, মানে আমি তো তোমার ভিডিওগুলো দেখছিলাম আর কি, ভিডিও এটাই বলছে যে আমি অবশ্যই কৌশিকের আমি কিছু ভিডিও এর সঙ্গে সঙ্গে দেবো আর কি। তো কৌশিকের যদি কেউ বাড়িতে আসে, আমি কৌশিকের বাড়িতেই কিন্তু আসি বর্তমানে, তাহলে এইখান থেকে কিন্তু লড়াইটা কিন্তু অনেক মানুষ যারা থাকে আর কি, একটু কমফোর্ট জোনে বাস করে, বাড়িতে হয়তো অনেক আরাম থাকে আর কি, কিন্তু কৌশিকের যদি আপনি বাড়িতে আসেন আর কি, তাহলে ও যে লড়াইটা করেছে আর কি, সেই লড়াইটা কিন্তু সত্যিই মানে প্রশংসার যোগ্য, কুর্নিশ জানাতে হয় আর কি। এরকম একটা পরিবার থেকে ও যে আর্টস থেকে এবং মাধ্যমিকে যার নম্বরটা এরকম ছিল আর কি, সেখান থেকে অবাক করে দেওয়া রেজাল্ট সত্যি। যেরকম মানে ভিডিওগুলো যারা করেছে আর কি, সে সমস্ত সাংবাদিক দাদারা বা দিদিরা আর কি, তারা যে সত্যি, আমিও ভাবছিলাম যে আমি যখন ওকে ফোন করলাম আর কি, যে আমি বাড়িতে এসে মনে হচ্ছে সত্যি ও কিন্তু লড়াইটা কিন্তু অনেক কঠিন ছিল, অনেক প্রতিকূলতা, মানে যেটা স্ট্রং রুটসেও ছিল, যে তাই তো লাইনটা, যে অপরচুনিটিস থাকলে মানুষের অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্স, ওইটা কিন্তু কৌশিকের ক্ষেত্রে প্রযোজ্য আর কি, যে মানুষের অ্যাডভার্সিটি থাকলে মানুষের জীবনে অপরচুনিটি খুঁজে নেয় আর কি। সেইটা ওর ক্ষেত্রে ও যদি কেউ ভিডিও তুলবো আর কি। তো কৌশিককে অনেক মানে অভিনন্দন, যে আর্টস থেকে তো একটা ওর আর্টস থেকে রেজাল্টটা করেছে, মাধ্যমিক ওরকম নম্বর ছিল, দিয়ে আপনারা যদি একটু ভাবেন যে মুর্শিদাবাদ জেলায় ফার্স্ট এবং রাজ্যে অষ্টম আর কি, এবং এরকম পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে, যেখানে অনেক ছেলে মেয়ে পশ্চিমবঙ্গে অনেক সুযোগ সুবিধা পায়, তাদের হয়তো গৃহশিক্ষকই হয়তো প্রত্যেক সাবজেক্টে 2টো করে থাকে আর কি, অনেক এরকম অনেক স্টুডেন্ট আছে, সুযোগ সুবিধা বলেন হয়তো তারা এসএমএ পড়ছে আর কি, অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে আর কি, সেই তত সুযোগ নিশ্চয়ই তুমি পাওনি আর কি, তাই না? সেরকম তোমার তো কিছু প্রতিকূলতা ছিল আর কি, না কি বলছো? আমার যত সুযোগ পেয়েছি আমার জন্য তা যথেষ্ট ছিল আর কি, তুমি সুযোগটা কাজে লাগিয়েছো। আচ্ছা। আর তোমার বাবা মা তোমাকে কেমন করে অনুপ্রেরণা দিতেন, তোমাকে কিছু বলতেন, কেমন করে গাইড করতেন তারা আর কি? বাবা মারা যেরকম পারতেন সেরকমই গাইড করতেন, বিশেষ করে আমার মা সবসময় পাশে থেকেছেন। উনি সবসময় থেকেছেন পাশে, ওনার গাইডেন্স ছাড়া আমি হয়তো এখানে আসতে পারতাম না। আর তুমি কি মানে হয় না রাত জেগে পড়তে না সকালে উঠে পড়তে আর কি? আমার প্রথমে বলেছি যেরকম, যে প্রত্যেক দিনকার পড়া যেটুকু পড়ে যেতাম, তাতে বেশি সময় লাগতো না, প্রথমে 6 ঘন্টাতেই হয়ে যেত প্রত্যেক দিন। আর তারপরে যখন টেস্টের পরে, যখন পরীক্ষার আগে শুরু হলো, তখন আমি বেশিরভাগ রাত্রে বেশি লেট করতাম না, প্রায় 1টা অবধি, তার বেশি লেট করতাম না, সকালে উঠে পড়তাম।
তো তোমার কোনো টেস্টের পরে বা আগে বিশেষ করে 12-এ আর কি তোমার কোনো নির্দিষ্ট কোনো রুটিন ফলো করতে, তুমি রুটিন ছিল একটা অর্গানাইজ ওয়েতে কোনো এরকম পরপর এরকম প্ল্যানিং ছিল, কোনো ডে বাই ডে প্ল্যানিং ছিল কোনো এরকম? না, ডে বাই ডে আমি সেরকম কোনো প্ল্যানিং ছিল না। প্ল্যানিংটা আমি পরীক্ষার আগে স্টার্ট করেছিলাম 15 দিন আগে, ওরকম প্রিপারেশন যে এই দিনে এই পড়তে হবে, ওই দিন ওই পড়তে হবে। আর টেস্টের পরে আমি এইটাই প্ল্যান ছিল যে প্রত্যেক সাবজেক্ট কিভাবে রিভাইজ করতে পারবো, কারণ আমার সব সিলেবাস কমপ্লিট হয়েছিল, আর যেটুকু ছিল সেগুলো কমপ্লিট করা, তারপরে সেগুলো রিভাইজ করা। আচ্ছা, এবার তুমি যেটা বলি আর কি, তুমি ধরো টেস্ট পরীক্ষা দেওয়ার পর তুমি যখন ফাইনাল পরীক্ষা এইচএস দিলে আর কি, যখন তারপরে কি তুমি বাড়িতে এসে অনেকে নম্বর হিসাব করে কত পেতে পারে, তোমার তো নিশ্চয়ই একটা হিসাব ছিল কত পেতে, তুমি কি তখন আশা করেছিলে এরকম রেজাল্ট তোমার একটা হবে আর কি? হ্যাঁ, আমি এক্সপেক্ট করেছিলাম মেধা তালিকায় থাকবে এরকম ভেবেছিলে কিছু? পশ্চিমবঙ্গ মেধা তালিকায় থাকবো সেটা আমি ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম 185 এর উপরে আসতে পারে আমার যা ক্যালকুলেশন অনুযায়ী। তো 85 485 সরি 485 এর দিকে আসতে পারে। তো ওটাই কাট অফ মার্ক, মানে মেহাদির লাস্ট মার্ক ওটাই। তো এইটাই আমি 485 490 পেলে মোটামুটি 1 থেকে 10-এর মধ্যে পশ্চিমবঙ্গে থেকে যায় আর কি। তো তোমার যেরকম 489 পেয়েছো, তুমি 8ম স্থানে আছো আর কি, 484 লাস্ট মার্ক আর মেধা তালিকায়, এবং সেই নম্বরটাই তোমার জেলার ক্ষেত্রে প্রথম। যেমন মুর্শিদাবাদ জেলায় মেধা তালিকায় এবার হয়তো মাধ্যমিকে সেরকম করে আসেনি আর কি। তো সেই দিকে তোমার ওই যে মানে অনেক কৃতিত্বের আর কি, এরকম একটা পরিবেশ থেকে এরকম নম্বর একটা আমার তো বেশ বাড়িতে এসেও ভালো, তোমার কথা বলেও ভালো লাগছে আর কি, সত্যতা বলতে কি আর কি। আর তোমার যে লক্ষ্য আর কি, আমি যদি ইংরাজির আর কি, আমরাও সেই গ্রামের ছেলে ছিলাম, ইংরেজি অনার্স নিয়ে বাইরে পড়তে গেছিলাম, তারপরে আজকে শিক্ষকতা করছে আর কি। তোমার সঙ্গে রিলেট করতে পারছি আর কি, মানে আমার মনে হচ্ছে আমার জার্নিটা মনে হচ্ছে এরকম করে শুরু হয়েছিল, এই পড়া, এই এইচএস দেওয়া, তারপরে কলকাতায় পড়তে যাও ইংলিশ অনার্স নিয়ে পড়া, তারপরে জানি তো সেই জার্নিটা তুমি শুরু হচ্ছে তোমার আর কি, ইংলিশ অনার্স নিয়ে, সে বহরমপুরে পড়ো বা তুমি কলকাতায় পড়ো। তো তোমার যে লক্ষ্য, সেই লক্ষ্য তোমার অবশ্যই পূরণ হোক, এই আশীর্বাদ তোমাকে করছি বা শুভেচ্ছা জানাচ্ছি আর কি। আর যেটা তুমি বলছো আর কি, যে এটা কখনো ভুলে যাও না আর কি, যে এই যে কালামের যে কথাটা বা তোমার এটা, এই জায়গাটা তুমি যদি বাইরে পড়তে গেলে একটা ডিস্ট্রাকশন চলে আসে কিন্তু অটোমেটিক্যালি, সেই জায়গা থেকে সঠিক পথটাকে ফলো করা কিন্তু খুব জরুরি আর কি। আজকে সেই পথ ফলো করেছো তুমি আজকে এইরকম রেজাল্ট তোমার হয়েছে, অনেকের থেকে তোমার ভালো রেজাল্ট, জেলার মধ্যে সব থেকে ভালো রেজাল্ট তোমার হয়েছে। আমি একটা কথা বলি, ও 489 পেয়েছে আর কি, তারপরে যে সেকেন্ড আছে মুর্শিদাবাদ জেলায়, তাদের নম্বর 483, তো অনেকটা নম্বর, প্রায় 6 নম্বরের ডিফারেন্স আছে এখানে, 1 নম্বর হয়, তাহলে কৌশিকের নম্বরটা কিন্তু জেলার মধ্যে 489 ফার্স্ট, মুর্শিদাবাদ জেলার কথা বলছি। আর সেকেন্ড যে দুজন হয়েছেন জামাল সবজি এবং মেমোরি মিমজাহান, তাদের নম্বর 483। তোমার এখানেও নম্বর কিন্তু 6 বেশি আছে, এবং রাজ্যের মধ্যে অসম তো যথেষ্ট ভালো রেজাল্ট, আমার তো তাই স্টাডি করে তাই মনে হচ্ছে আর কি। তো তোমাকে আবার অনেক অভিনন্দন, তোমার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ হোক আর কি। আর তোমার এই যে এই পরিবেশ থেকে এই মানে যথেষ্ট কৃতিত্বের আর কি, এটাই বারবার বলছি আমি। তো তুমি একটু লাস্ট আমার প্রশ্ন আর কি, যারা পরীক্ষা দেবে সামনে বছর, তুমি তাদেরকে যদি কিছু টিপস দাও, তাদের ব্যাস এটুকু দিয়ে ভিডিও শেষ করবো আর কি। কোনো স্পেশাল টিপস নেই, যেটা আমি আগেই বললাম, কোনো এর মধ্যে কোনো রহস্যই নেই। যে তুমি যে টিচারদের কাছে পড়ছো, স্কুল টিচার হোক বা প্রাইভেট টিচার হোক, তারা যা বলছে তাদের এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাও। ওনারা যা বলছে সেটাকে রেগুলার প্রত্যেকদিনকার পড়া প্রত্যেকদিন কমপ্লিট করো, যেটা আমি করেছি আর কি। সেটা করার পর টেস্টের আগে নিজের সিলেবাসটা পুরোপুরি কমপ্লিট করা ট্রাই করো, বা কিছু থাকলেও সেটা কয়েকদিনের মধ্যে সেরে ফেলো টেস্টের পরে। তারপরে নিজের যত পারবে রিভাইজ করবে, রিভাইজটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর টেস্ট পেপার আর যা থাকবে আর বাকি কোশ্চেন্সের সব কমপ্লিট করার চেষ্টা করবে, তাহলে ওইগুলোতে শর্ট প্রশ্নে অনেক হেল্প হয়, জানা প্রশ্ন অনেক, যেগুলো কি করতে সুবিধা হয়, এটাই, তাছাড়া কোনো রহস্য নেই। আর আমি একটা লাস্টে বিশেষ করে মাধ্যমিকে অনেকে এবার রেজাল্ট খারাপ হয়েছে, অনেক আসলে অনেক, মানে এবার মাধ্যমিকের রেজাল্ট আমি জানি অনেক ছাত্রছাত্রী আশানুরূপ হয়নি, যেটা এক্সপেক্ট করেছিল। তো কৌশিকের মাধ্যমিকের নম্বর যেটা ছিল, তার অনেক নম্বর বেশি পেয়েছে আর কি, এবং এত নম্বর বেশি পেয়েছে যে ও মেধা তালিকায় চলে এসেছে। যারা নম্বর মাধ্যমিকে কম পেয়েছো, তাদের কাছে কৌশিক ঘোষ একটা অনুপ্রেরণা হতে পারে, যে যে দাদা হচ্ছে তোমার, যে কৌশিক দা যদি মাধ্যমিকে এই নম্বর পেয়ে যদি খেটে আর্টস থেকে এরকম মেধা তালিকায় আসতে পারে, তো তোমরা হতাশ হওয়ার কোনো কারণ নেই। তোমরাও নিজেদেরকে মোটিভেট করো, অনুপ্রাণিত করো, যে এরকম উদাহরণ থাকলো যে না, এখান থেকেও কিন্তু এভাবে বাউন্স ব্যাক করা যায়, বাউন্স ব্যাক বলে বিবেকানন্দ যেটা বলে, বাউন্স ব্যাক করা যায়, তোমরাও সেরকম বাউন্স ব্যাক করার চেষ্টা করো কৌশিকের মতন। তো এটাই, আজ নমস্কার। না,